মালয়েশিয়া ও চীন সফরের প্রাপ্তি অনেক, মন্তব্য বিশ্লেষকদের। অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের জন্য লাভজনক। গ্যাস না পেয়েও প্রতি মাসে বিল দিচ্ছেন আবাসিক গ্রাহকরা। জনগণের অর্থ পরিকল্পিতভাবে লুট, বলছেন বিশ্লেষকরা। সরকার চাইলেই ঋণের চক্র থেকে বের হতে পারছে না, মন্তব্য পরিকল্পনা প্রতিমন্ত্রীর। বাংলাদেশকে $1 বিলিয়ন জরুরি ঋণ সহায়তা বিশ্বব্যাংকের। মার্কেন্টাইল ব্যাংক পিএলসি বিজনেস 24-এ স্বাগত। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল বুশরা। ভূ রাজনৈতিক কৌশলের চেয়েও ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে চীন ও মালয়েশিয়া সফরের প্রাপ্তি অনেক। দুটি দেশ সফরের সিদ্ধান্ত স্বাধীন পররাষ্ট্রনীতির সক্ষমতার পরিচয় বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন, মিয়ানমার হয়ে অর্থনৈতিক করিডোরে যে প্রস্তাব দিয়েছে চীন, তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য লাভজনক। নাফিউল ইসলাম লিংকনের রিপোর্ট। অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ বৃদ্ধি, আঞ্চলিক ও বৈশ্বিক প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর চীন সফর তাৎপর্যপূর্ণ। দ্বিপাক্ষিক সম্পর্ক ও শ্রম বাজার চালুর জন্য মালয়েশিয়া সফরও বেশ গুরুত্ব রাখে। ঢাকা বেইজিং সম্পর্ক অনন্য উচ্চতায় নিতে দুদেশের মধ্যে সই হয়েছে 13টি সমঝোতা স্মারক। প্রধানমন্ত্রীর এই সফরকে স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণে বাংলাদেশের সক্ষমতার ইঙ্গিত হিসেবে দেখছেন পররাষ্ট্র বিশ্লেষকরা। সাবেক কূটনীতিক এম হুমায়ুন কবির মনে করেন, ভারত ও চীনের প্রতিযোগিতায় জড়ানো নয়, বরং নিজেদের অর্থনৈতিক পুনর্গঠনে গুরুত্ব দেয়াই বাংলাদেশের অগ্রাধিকার হওয়া উচিত। আমরা কেন ধরে নিচ্ছি যে তাতে ভারত মনক্ষুণ্ণ হবে? আমরা আমাদেরটা করার চেষ্টা করছি। আমরা ভারতের এটা বিপক্ষে বা ভারতের বিরুদ্ধে তো করছি না। তো কাজে এই বক্তব্যটাও স্পষ্টভাবে আসা উচিত যে আমরা ভারতের সাথেও সম্পর্ক আমরা চাই। কারণ আমরা যখন বাংলাদেশ ফার্স্ট কথাটা বলছি, আমি আমার স্বার্থের বিবেচনা রেখেই করছি। তবে চীন মিয়ানমার হয়ে বাংলাদেশের সঙ্গে সরাসরি করিডোর স্থাপনে যে প্রস্তাব দিয়েছে, তা বাস্তবায়িত হলে দীর্ঘমেয়াদে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। চীনের প্রেসিডেন্টের যে প্রস্তাবটা দিয়েছেন, এটা আমি মনে করি এটা কৌশলগতভাবে খুবই আমাদের জন্য উপাদেয় হবে যদি আমরা সেটা বাস্তবায়ন করতে পারি। এই করিডোরটা যদি আমরা করতে পারি, সেটা শুধু করিডোর না, এর সাথে সাথে আমরা ASEANও তো অ্যাক্সেস পাবো। কারণ যে রাস্তাটা চীনে যাবে মিয়ানমার হয়ে, সে তো আমরা মিয়ানমার হয়ে ASEANও সুযোগ পেতে পারি। বিশ্লেষক পারভেজ করিম আব্বাসী বলছেন, আঞ্চলিক ভূ রাজনীতির চেয়ে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিলে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির প্রতিফলন ঘটবে। বিগত 2 বছর রাজনৈতিক অস্থিতিশীলতার জন্য আমাদের বেশি চীনা বিনিয়োগ বা প্রকল্প বেশি আগায় নেয়। তার জন্য আমরা এখন চাইছি যে চীনের সাথে সম্পর্কটা আরও মজবুত করতে। কিন্তু বাংলাদেশ চীনের সাথে সম্পর্ক মজবুত করলেই যে ভারতের সাথে সম্পর্কটা খারাপ হবে বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কটা খারাপ হবে এমন কোনো কথা নেই। কূটনীতিকদের মতে এই সফরে অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও কৌশলগত সম্পর্কের বিষয়টিও গুরুত্ব পেয়েছে। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, প্রধানমন্ত্রীর চীন সফরের পর আগামীতে বিপুল চাইনিজ বিনিয়োগ আসবে দেশে। দুপুরে সিলেটে তিনি সাংবাদিকদের জানান, চীন মিয়ানমার করিডোর বাংলাদেশে যুক্ত হলে 24 ঘন্টায় বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো যাবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী চীন সফরের ফলে তিনি অনেক শীর্ষ চাইনিজ বিনিয়োগকারীদের, সম্ভাব্য বিনিয়োগকারীদের সাথে কথা বলেছেন। চীন সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট শি জিনপিং সবার সাথেই তার কথা হয়েছে। তো আগামী দিনে ইনশাল্লাহ আমরা বাংলাদেশে বিপুল চীনা বিনিয়োগ দেখব এবং যার ফলে এই বাণিজ্য ঘাটতির একটা বিপরীত চিত্রের দিকে আমরা হাঁটব। সরবরাহ নেই, তবু মাসের পর মাস দিতে হচ্ছে গ্যাসের বিল। আবার বিকল্প জ্বালানি ব্যবহারে গ্রাহকের কাঁধে চাপছে অতিরিক্ত খরচের বোঝাও। বিশেষজ্ঞরা বলছেন, গ্যাস না দিয়েই বিল নেওয়ার মাধ্যমে লুণ্ঠন করা হচ্ছে জনগণের অর্থ। আর এই ভোগান্তি অবসানের দাবি গ্রাহকদের। শফি মাহমুদ সাগরের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীর মিরপুর এলাকা, সকাল গড়িয়ে দুপুর, দুপুর পেরিয়ে বিকেল শেষে সন্ধ্যা নামে, তবুও দেখা নেই গ্যাসের। দিনভর শত চেষ্টাতেও আগুন জ্বলছে না চুলায়। কখন স্বাভাবিক মাত্রায় গ্যাস পাওয়া যাবে তারও নেই কোনো ঠিক ঠিকানা। রাত 12টার পরে আসে গ্যাস, শুরু করে আসা ফুল গ্যাসটা 1টার পরে,
তারপরে হচ্ছে আবার দেখবেন 4টার পরে যাওয়া শুরু করে। শুধু মিরপুর নয়, রাজধানীর বেশিরভাগ এলাকায় বাসাবাড়িতে গ্যাস সংকটের দৃশ্য প্রায় একই। ঢাকায় এলএনজি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাসের আবাসিক গ্রাহক সংখ্যা প্রায় 28 লাখ, যার মধ্যে প্রিপেইড মিটার ব্যবহারকারীর সংখ্যা মাত্র 4,20,000। কিন্তু ব্যবহার করতে পারুক কিংবা না পারুক, বাকি 24 লাখ গ্রাহককে প্রতি মাসে মেটাতে হয় 1000 টাকার গ্যাস বিল। শুধুমাত্র ঈদের সময় যে 3-4 দিন ছুটি থাকে, অফিস আদালত বন্ধ থাকে, তখন কিছুটা গ্যাস পায়। সকাল 6টার সময় গ্যাস চলে যায়, আসে 3:30টার পরে সাময়িকের জন্য। এটা আমার সাথে একটা প্রতারণা হচ্ছে। আমার মনে করেন টাকা যাচ্ছে কিন্তু আমি সেবা পাচ্ছি না। গ্যাসের অভাবে দিনের পর দিন জ্বলছে না চুলা, তারপরও প্রতি মাসে মেটাতে হচ্ছে 1000 টাকার বিল। আর এভাবে সরকার আয় করলেও অধিকার ক্ষুণ্ণ হচ্ছে গ্রাহকদের। অন্যদিকে গ্যাসের পর্যাপ্ত সরবরাহ না থাকায় গৃহস্থালী কাজের জন্য এলপিজি কিংবা বৈদ্যুতিক চুলার মতো বিকল্প মাধ্যম ব্যবহার করতে বাধ্য হচ্ছেন অনেকেই। ফলে প্রতি মাসে খরচ বেড়েছে 2 থেকে 2,500 টাকা। জ্বালানি বিশেষজ্ঞদের মতে পর্যাপ্ত সরবরাহ ছাড়াই গ্যাসের বিল আদায় প্রতারণার শামিল। জনগণকে লুণ্ঠন করছে। তিতাস গ্যাস না দেওয়ার অর্থ সরকার গ্যাস দিচ্ছে না, এবং সরকার তার কাছ থেকে কম গ্যাস দিয়ে বেশি পয়সা নিচ্ছে। এটা ভোক্তা অধিকার আইনের পরিপন্থী এবং এটা দণ্ডনীয় অপরাধ। সেই অপরাধ তিতাস করছে, তিতাসকে দিয়ে সরকার করাচ্ছে। খরচ কমানো এবং অপচয় রোধে 2030 সালের ভেতর সব আবাসিক গ্রাহককে প্রিপেইড মিটারের আওতায় আনার কথা থাকলেও এখন পর্যন্ত এই সংখ্যা মাত্র 20%। শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা। সরকার চাইলেই ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না, কারণ আগের সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে। রাজধানীতে এক অনুষ্ঠানে কথা বলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। জানান 2012 সালে নেওয়া অনেক উন্নয়ন প্রকল্প এখনও চলমান রয়েছে, সেগুলো শেষ করার দায়িত্ব বর্তমান সরকারের উপর পড়েছে। তবে সরকার ধীরে ধীরে ঋণ নির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় 4 লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিমন্ত্রী। সাম্প্রতিক ইসলামী ব্যাংক থেকে শুরু করে আরেকগুলো, কারণ সময়ের কিছু সংকট আছে। কোন কোন পক্ষকে আমরা দেখছি যে না, তারা রাজনৈতিক লক্ষ্য আর্থিক খাতের মধ্যে ঢুকিয়ে দিতে চেষ্টা করছেন, এবং সেইটা বাংলাদেশের ক্ষেত্রে আগে যেমন ইতিবাচক হয়নি, বর্তমানে হবে না। সরকার এ ব্যাপারে অত্যন্ত সচেতন আছে। বিশ্ববাজারে জ্বালানি ও সারের লাগামহীন দাম বৃদ্ধি এবং সরবরাহ সংকট মোকাবেলায় বাংলাদেশকে $1.1 বিলিয়ন জরুরি ঋণ সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক, যার আওতায় গুরুত্ব পাবে ক্ষুদ্র চাষিদের সুরক্ষা ও কৃষি খাতে কর্মসংস্থানের কর্মসূচি। লক্ষ্য খাদ্য নিরাপত্তা নিশ্চিত। ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সদর দপ্তরে এই ঋণের অনুমোদন দেওয়া হয়। আগামী অর্থবছরে 2টি ভিন্ন প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের রিজার্ভে যোগ হবে এই অর্থ। এর মধ্যে 300 মিলিয়ন থাকছে খাদ্য নিরাপত্তার জরুরি সহায়তা, বাকি 713 মিলিয়ন থাকছে আপৎকালীন জরুরি সহায়তা হিসেবে। রিজার্ভের উপর চাপ এবং অভ্যন্তরীণ রাজস্ব সংকটের এই সময়ে বিশ্বব্যাংকের এই বড় প্যাকেজ দেশের সামষ্টিক অর্থনীতিতে খানিকটা স্বস্তি দেবে। মাত্র 14 দিনে শুরু করা যাবে নতুন ব্যবসা। একই সময়ে পণ্য আমদানিতেও খোলা যাবে এলসি। এছাড়া জ্বালানি সমস্যা সমাধানে এলএনজি সরবরাহেও জোর দিচ্ছে সরকার, এমনটা জানালেন বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শনিবার রাজধানীর উত্তরায় এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। জানান, কারখানা পরিদর্শনেও ব্যবসায়ীদের হয়রানি কমানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। 6 থেকে 7 সংস্থা আলাদা আলাদা পরিদর্শন না করে আগামীতে তারা যৌথভাবে কাজটি করবে। এছাড়া ব্যবসা শুরু করা বা বন্ধ করার প্রক্রিয়া এবার সিঙ্গাপুর মডেলে এক জায়গায় করা যাবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী। বলেন, আমদানি রপ্তানি প্রক্রিয়া সহজ করতে চট্টগ্রাম বন্দর আধুনিকায়নের উদ্যোগ চলমান। জ্বালানি সংকট নিরসনেও রয়েছে কার্যকর পদক্ষেপ।
14 days after registering, will be able to take its IRC and will be able to open LCs for reporting machine. We are taking models from Singapore and Malaysia. They are not continuing in garment sector. They don't want to continue the garments. They don't see any future. If we can show them future is there, definitely they will continue. I am impressed. Couple of our next generation are here. Really, we are scared of it. চীনের সঙ্গে বাংলাদেশের বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই তুলনায় তুরস্ক থেকে বিনিয়োগ আনার সুযোগ বেশি, এমন মন্তব্য করেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। শনিবার রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমিতে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি। বলেন, বর্তমানে নতুন শিল্প স্থাপনে প্রয়োজনীয় বিভিন্ন সনদ ও অনুমোদন পেতে দীর্ঘসূত্রিতা বাধা হয়ে দাঁড়াচ্ছে, রয়েছে আমলাতান্ত্রিক জটিলতাও। জানান, সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে, তবে প্রক্রিয়া এতটাই জটিল যে তা সংশোধন করাই বড় চ্যালেঞ্জ। ব্যবসা করবেন চিন্তা করলেন, সেখান থেকে লাইসেন্স পেতেই 1 বছর লেগে গেল, এই পুরো টাইমটা আসলে নষ্ট হচ্ছে, ব্যবসা শুরু করা যাচ্ছে না। ওই জায়গাটাকে আমরা যতটুকু পারবো চেষ্টা করছি যতটুকু কমিয়ে নিয়ে আসা। ব্যবসার পরিস্থিতিটা এত জটিল করা হয়েছে, এটাকে খুবই একটা কঠিন একটা জটের মতো, এটাকে ছুটাতে একটু 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 করে আসলে আমাদেরকে আনরেবল করতে হবে। দীর্ঘমেয়াদে জ্বালানি ব্যয় কমাতে ইলেকট্রিক ভেহিকেল ইভির প্রযুক্তির বিকল্প নেই, যা নিশ্চিত করবে জ্বালানি নিরাপত্তাও। তবে চার্জিং অবকাঠামো, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, ব্যাটারি ব্যবস্থাপনায় বিনিয়োগটা হওয়া উচিত ধাপে ধাপেই। শনিবার ঢাকা চেম্বারের এক অনুষ্ঠানে উঠে আসে এসব বিষয়। বক্তারা জানান, চীন প্রায় 63% এবং নরওয়েতে 97% নতুন গাড়ি বিক্রিতে ইভির অংশ রয়েছে। বাংলাদেশেও রয়েছে বিপুল সম্ভাবনা, তবে চ্যালেঞ্জ রয়েছে অবকাঠামো বিনিয়োগের রিটার্ন, বিদ্যুৎ সরবরাহ সক্ষমতা এবং চার্জিং নেটওয়ার্কের ব্যয়ে। দেশীয় বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ইভি মডেল গ্রহণের আহ্বান জানান তারা। কম দামের চার্জার ব্যবহার কারণে প্রতিদিন 100 মেগাওয়াট পরিমাণ আপনার বিদ্যুৎ অপচয় হয়। আমাদের রেলওয়েকেও আগে ইলেকট্রিক করতে হবে এবং আর সেই সঙ্গে আমাদের পরিবেশ বান্ধব হবে, এগুলো দ্রুত যেতে হবে। যে চ্যালেঞ্জেসগুলো আছে সেই চ্যালেঞ্জেসগুলো যদি দূর করতে পারি, তাহলে ডেফিনেটলি এই দেশটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। বীমা খাতে গ্রাহকের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হবে, সেই সাথে জোর দিতে হবে সুশাসন, জবাবদিহিতা ও কার্যকর নিয়ন্ত্রণ ব্যবস্থার উপর। ইন্স্যুরেন্স রিপোর্টার্স ফোরাম IRF আয়োজিত সেমিনারে এই কথা বলেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। জানান, দীর্ঘদিনের কর্মনির্ভর সংস্কৃতি ও সুশাসনের অভাব খাতের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করছে। এমন বাস্তবতায় বীমা খাতে সংস্কার এবং জন আস্থা পুনরুদ্ধারের উপর গুরুত্বারোপ জরুরি। এ সময় গ্রাহকের অধিকার নিশ্চিত এবং সেবার ডিজিটাল রূপান্তর ঘটিয়ে বীমা খাতকে আরও স্বচ্ছ ও জনমুখী করার আহ্বান জানান বক্তারা। দুর্ঘটনা না ঘটলেও সে বড় রকমের সুবিধা। এই প্রথম 273 দিন মেয়াদী স্বল্প মেয়াদী বাংলাদেশ সরকার বিনিয়োগ সুকক BGSI ছাড়ছে সরকার, যাতে মাত্র 10,000 টাকা দিয়ে নেওয়া যাবে বিনিয়োগের সুযোগ। বিনিয়োগ করতে পারবেন প্রবাসী ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও। এমন সুযোগের কথা আনুষ্ঠানিকভাবে জানালো বাংলাদেশ ব্যাংক। আবেদন করা যাবে রোববার সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। এই সুককের মাধ্যমে বাজার থেকে 5,500 কোটি টাকা সংগ্রহ করবে সরকার। এর বিপরীতে বিনিয়োগকারীরা বার্ষিক 9.36% হারে মুনাফা পাবেন। এতদিন বাংলাদেশে ইস্যু হওয়া সরকারি সুককের বেশিরভাগই ছিল 5, 7 কিংবা 10 বছর মেয়াদী। বিখ্যাত জাপানি ব্র্যান্ড সুগি আইশোডোর প্রসাধনী সামগ্রী এখন দেশেই পাওয়া যাবে। রাজধানীর উত্তরার সেক্টর 13 উত্তরা স্কয়ার শপিং মলের নিচতলায় উদ্বোধন করা প্রতিষ্ঠানটির বিপণন কেন্দ্র বেশ সাড়া জাগিয়েছে। আইসুগি জাপান প্রাথমিক পর্যায়ে 1,500 প্রসাধনী পণ্য নিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে এই জাপানি ব্র্যান্ড। বনানীতেও আছে তাদের শাখা। প্রত্যাশা, দেশের ভোক্তাদের মাঝে ব্যাপক সাড়া জাগাবে তাদের পণ্য। মার্কেন্টাইল ব্যাংক PLC বিজনেস 24 এর এখনকার আয়োজনে এতটুকুই। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।